হ্যালো, আজকে আমরা শিখবো কিভাবে বাসবারের সাইজ ক্যালকুলেশন করতে হয়। তো বাসবারের সাইজ ক্যালকুলেশন করার আগে আমাদের মনে রাখতে হবে, আমরা যখন বাসবারের সাইজ ক্যালকুলেট করব, আমরা আগে প্রথমে ঠিক করে নিব আমরা আসলে কোন ম্যাটেরিয়ালে বাসবারটা ব্যবহার করতে যাচ্ছি। সেটা কি কপারের হবে নাকি অ্যালুমিনিয়ামের হবে। যেহেতু আমাদের ম্যাটেরিয়াল দুইটা ভিন্ন হবে, সো ম্যাটেরিয়াল দুইটার ভিন্ন ভিন্ন কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি থাকতে পারে। যেমন আমরা বাংলাদেশে যে স্ট্যান্ডার্ড গুলো ব্যবহার করি, সেখানে বেশিরভাগ জায়গায় বলা আছে যে কপারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হতে পারে 1.50 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 2 অ্যাম্পিয়ার প্রতি স্কোয়ার মিলিমিটারে। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা আমরা দেখতে পারি যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 0.8 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 1.2 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। তো প্রথমত আমরা আগে ঠিক করে নিব আমাদের বাসবারটা কি কপারের হবে নাকি অ্যালুমিনিয়ামের হবে। আমরা আমাদের এখন যে লোডটা ক্যালকুলেট করতে যাব সেই লোডের বেসিসে যে বাসবারটা ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমরা কপারের বাসবারটা ব্যবহার করব। তো আমরা দেখতে পারতেছি যে কপারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.55 অ্যাম্পিয়ার প্রতি স্কোয়ার মিলিমিটারে। এইখানে আমরা এই কপারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বের করার জন্য দুইটা প্রসেস ফলো করব। প্রথমত হচ্ছে আমরা আগে লোড জানবো, লোডটা কত, ওই লোডের রেসপেক্টে আমরা আগে কারেন্টটা বের করে নিব। তো চলেন আমরা এটা শুরু করি। আমরা ধরে নিচ্ছি আমাদের যে লোডটা আছে সেটা একটা 3 ফেজ লোড, এবং লোডটা হচ্ছে জাস্ট ধরে নিলাম 50 কিলোওয়াট। তাহলে এবার আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে 50 কিলোওয়াটের রেসপেক্টে আমার কত কারেন্ট আছে সেটাকে বের করি। তো যেহেতু আমরা কিন্তু সবাই সূত্রটা জানি, সূত্রটা হচ্ছে আমাদের যেটা পাওয়ার যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে পি ইজ ইকুয়াল √3 ভিআই কস ফাই। এক্ষেত্রে যেটা আমরা করব, আমরা আগে দেখি যে আমাদের এক্স্যাক্টলি আইডিয়াল সিচুয়েশনে কত কারেন্ট আসে। তাহলে আমি আপনাদের সামনে সূত্রটা আগে দেখিয়ে নিই। তো আমরা যদি ওই সেম প্রসেসটা ফলো করি, পি ইজ ইকুয়াল √3 ভি আই কস ফাই, রাইট। এক্ষেত্রে আমরা বের করতে যাব আমাদের আই এর মানটা কত। আই ইকুয়াল পি √3 ভি কস ফাই। আমরা ধরে নিচ্ছি আমাদের 3 ফেজে ভোল্টেজটা 415 ভোল্ট। ওকে, তাহলে পি এর মানটা আমরা জানি, পি এর মানটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 50 কিলোওয়াট। তাহলে উপরে আমরা কি লিখবো, উপরে আমাদের লিখতে হবে হচ্ছে 50 কিলোওয়াটকে আমরা ওয়াটে কনভার্ট করে ফেলি। তাহলে আমাদের উপরে থাকবে 50,000, নিচে আমাদের √3 ভি কস ফাইভ। তো √3 এর মান হচ্ছে 1.732, রাইট। তারপরে হচ্ছে ভি এর মান আমরা 415 বা 400 ভোল্ট ধরতে পারি, আমি ধরে নিলাম 415। 415 ভাগ হচ্ছে কস ফাই। সো কস ফাই আমাদের পাওয়ার ফ্যাক্টরটা 0.8, সো 0.8। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল কারেন্ট আসে হচ্ছে 86 অ্যাম্পিয়ার। 86 অ্যাম্পিয়ার। এখন এটা হচ্ছে আমাদের আইডিয়াল সিচুয়েশনের কারেন্ট। তো এর সাথে আমাদেরকে কিছু রিস্ক ফ্যাক্টর চিন্তা করতে হবে। যদি বিএনবিসি ফলো করি সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা বলা আছে 1.65 টাইমস, এবং আরএসসির ক্ষেত্রে বা অ্যাকোর্ড অ্যালায়েন্স আগে যেটা ছিল বা এনএসসি যেটাই বলেন না কেন, সেই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হচ্ছে 1.25। তো আমরা যদি বিএনবিসি কে ফলো করি তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কারেন্টের সাথে আমাদেরকে 1.65 টাইমস গুণ করতে হবে। সো এটা হচ্ছে 86, তার সাথে আমরা মাল্টিপ্লাই করবো 1.65 টাইমস, রাইট। দেখি কত আসে, 86 ইন্টু 1.65। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের টোটাল অ্যাম্পিয়ার আসলো 140 অ্যাম্পস। তো যেহেতু আমরা এখানে অ্যাম্পিয়ার পেয়ে গেলাম, তার মানে আমরা কিন্তু বলতে পারবো যে আমাদের যে 50 কিলোওয়াট লোড আছে, 50 কিলোওয়াট লোডের জন্য আমাদের 140 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার হলেই চলবে। যেহেতু আমাদের 140 অ্যাম্পিয়ারের ব্রেকারটা মার্কেটে অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে আমাদের হয়তো এর পরবর্তী যে ব্রেকারটা অ্যাভেলেবল 160 অ্যাম্পিয়ারের, সো এই 160 অ্যাম্পিয়ারের ব্রেকারটা এখন ব্যবহার করতে হবে। যেহেতু আমরা ব্রেকার সিলেকশন করতেছি না, সো ব্রেকারের টপিকটা আমরা এখন স্কিপ করি। আমরা জানি যে আমাদের টোটাল কারেন্টটা হচ্ছে 140 অ্যাম্পিয়ার। আর আমাদের এইখানে যে কনস্ট্যান্টটা ছিল যে কপার প্রতি স্কোয়ার মিলিমিটারে 1.55 অ্যাম্পিয়ার করে ক্যারি করতে পারে। তাইলে সে প্রতি স্কোয়ার মিলিমিটার যদি 1.55 অ্যাম্পিয়ার ক্যারি করতে পারে, তাহলে 140 অ্যাম্পিয়ারের জন্য কত স্কোয়ার মিলিমিটারের আমাদের কপার লাগবে। সো এটা আমরা করব কি, এটা 140কে আমরা 1.55 দিয়ে ভাগ করব। তাহলে আমরা দেখতে পারতেছি যে 140 অ্যাম্পিয়ারকে ক্যারি করার জন্য আমার 90 স্কোয়ার মিলিমিটারের একটা কপারের বার প্রয়োজন। 90 স্কোয়ার মিলিমিটারের একটা কপারের বার প্রয়োজন। ওকে, তো কপারের বার ক্যালকুলেশন করার আগে আমাদের আরেকটা জিনিস মাথায় নিতে হবে,
সেটা হচ্ছে আমরা যে বললাম যে প্রতি স্কোয়ার মিলিমিটারে 1.55 অ্যাম্পিয়ার, এই স্কোয়ার মিলিমিটার এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমাদেরকে কপারের উইথ মানে বাসবারের যে উইথটা এবং থিকনেসটাকে মাল্টিপ্লাই করতে হবে। এইখানে যেটা দেখতে পারতেছেন এই লম্বাই জায়গাটা এটাকে আমরা বলবো হচ্ছে উইথ, আর এই যে যে ডেপথ এটা হচ্ছে থিকনেস। কপারের বাসবার বা অ্যালুমিনিয়াম বাসবার যেটাই বলি না কেন, এর হচ্ছে আমাদের চাহিদা মতো কিন্তু ডেপথ কিংবা উইথ হবে তার কিন্তু মানে নাই। মার্কেটে অ্যাভেলেবল কিছু সাইজ দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে ডেপথ এবং উইথ গুলা বুঝে নিতে হবে, এবং তার সাথে যেটা আমাদের প্রজেক্টের জন্য বা আমাদের যে ক্যালকুলেশন যে লোডের জন্য করতেছি তার কাছাকাছি যেটা থাকবে সেটা আমরা চয়েস করব। আপনি দেখেন এগুলো হচ্ছে মার্কেটে অ্যাভেলেবল সাইজ, যে উইথ এবং পাশে হচ্ছে থিকনেস। নর্মালি থিকনেস হচ্ছে 3 mm থেকে শুরু করে 12 mm পর্যন্ত হতে পারে, উইথ হচ্ছে 10 mm থেকে শুরু করে 150 mm পর্যন্ত হতে পারে। যেহেতু আমরা একটু আগে দেখলাম কপারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 1.55 অ্যাম্পিয়ার, তাহলে আমরা যদি একটু লেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে আমরা তো জানি যে উইথ মাল্টিপ্লাই থিকনেস ইজ ইকুয়াল কপারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। তো আমরা দেখলাম যে আমাদের 150 বা 140 অ্যাম্পিয়ার ক্যারি করার জন্য আমার কতটুকু লাগবে? প্রায় 90 মিলিমিটার স্কোয়ারের কপারের বাল লাগবে। হ্যাঁ, নর্মালি যেটা হয় যে আমাদের থিকনেসটা আমরা কিভাবে চয়েস করব যে আমার 3 mm হবে নাকি 10 mm নাকি 6 নাকি 12, এইটা আসলে ডিপেন্ড করে যে আমরা কতটুকু লোড নিয়ে কথা বলতেছি বা কোন লোডের রেসপেক্টে আমরা কথা বলতে যাচ্ছি। আপনি যদি এটা একটু খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে কপারের বাসবার। কপারের বাসবারের সাথে আমরা যে ক্যাবেল গুলা আমাদের ডিবি বোর্ড বা কোনো লোড সেন্টার থেকে আসবে, এটা ক্যাবেল লাক্স দ্বারা বাসবারের সাথে অ্যাঙ্করিং করে দেওয়া হয়। তো আমাদের লোড যদি অনেক বেশি হয়, মনে করেন 100 ওয়াট 100 কিলোওয়াট বা 500 কিলোওয়াট, সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে 3 mm থিকনেসের কপারের বারগুলা ব্যবহার করতে পারবো না, কারণ এই কপারের বারের সাথেই কিন্তু এই ক্যাবেল লাক্স গুলা লাগানো থাকবে। সো ক্যাবেল লাক্স লাগানোর জন্য কপারের মধ্যে একটা হোল করার দরকার আছে। এখন আমি যদি অনেক চিকন কপারের বারগুলা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমি হোলগুলা ঠিক মতো করতে পারবো না, এবং সেই সাথে আমি যদি ঠিক মতো হোলগুলা না করতে পারি দেখা যাবে আমি ঠিক মতো কেবল লাক্স অ্যাঙ্করিং করতে পারবো না। আবার যেহেতু আমার অনেক মোটা কেবল আসবে যখন আমার লোড বেশি থাকবে, তো সেই ক্ষেত্রে হোল করার সময় দেখা যাবে যে কপারের বারগুলা ভেঙে যেতে পারে, বা ঠিক আহ আমার যে সাইজের বারগুলা দরকার, যে সাইজের হোলগুলা দরকার, সেটা হয়তো এক্স্যাক্টলি আমার পক্ষে করা সম্ভব হবে না। তো ওই বেসিসে যেটা আমাদের আহ, অনেক সময় আমরা যখন কাজ করি তখন দেখতে পারি যে মোটামুটি যদি আমার লোডটা এরকম কমের দিকে থাকে 10 কিলোওয়াটের নিচে, তখন হয়তো আমরা 3 mm থিকনেসটা ব্যবহার করতে পারি। কিন্তু যখন আমাদের লোডটা অনেক বেশি হয়ে যায় 100 কিলোওয়াট বা আরো বেশি, তখন থিকনেসটা 10 mm এর উপর থেকে নেওয়া লাগতে পারে। আদারওয়াইজ আমাদের যে ক্যাবেল গুলো আসবে ওই ক্যাবেল গুলা যে লাক্স গুলা প্রয়োজনীয়, ওই লাক্স গুলা তো হোল করে আমাকে বারের সাথে লাগাতে হবে, যেটা হয়তো ওই বারে যদি আমি হোল গুলা করতে চাই তখন হয়তো বার গুলা ভেঙে যাবে, বা ঠিক মতো আমি হোল গুলা করতে পারবো না। সো ওই বেসিসে আমরা এখন ওই আমাদের যে কতটুকু থিকনেস আছে সেটা একটু চিন্তা করে দেখি যে কতটুকু আসতে পারে। আমরা যে লোডটা ক্যালকুলেট করে দেখছি, আমরা দেখলাম যে আমাদের 50 কিলোওয়াটের জন্য কি লাগে। 50 কিলোওয়াটের জন্য দেখলাম আমাদের টোটাল অ্যাম্পিয়ার হচ্ছে 140 অ্যাম্পিয়ার। সো 140 অ্যাম্পিয়ার রেসপেক্টে আমরা এখন বাসবারের সাইজটা বের করতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের থিকনেসটা আমি হয়তো চিন্তা করে নিতে পারি যে আমরা থিকনেসটা হচ্ছে 10 mm এর থিকনেসটা নিব, কারণ এইগুলো হচ্ছে বাজারে অ্যাভেলেবল সাইজ। সো আমার থিকনেস যদি 10 mm হয় তাহলে আমাকে ডাব্লু মাল্টিপ্লাই 10, আর আমার হচ্ছে এদিকে হচ্ছে 90, তাহলে আমি ডাব্লুর মানটা কত হবে? ডাব্লুর মান হচ্ছে 90/10। সো এটা হচ্ছে 9 mm। তাহলে আমি দেখি এইখানকার 9 mm কত আছে, 9 mm। সো আমার এটা 10 থাকলে 9 mm এর মধ্যে কোনো কিছু ফিগার নাই, সো চাইলে আমি এটা ব্যবহার করতে পারবো। সো আমার উইথ হবে 10, আমার থিকনেস হবে হচ্ছে 10। এখন মনে করেন আমি হচ্ছে অন্য আরেকটা লোড নিয়ে কথা বলতে যাচ্ছি। সো এই লোডটা একটু বেশি লোড নিই। ধরেন আমাদের লোডটা হচ্ছে এরকম যে আমি একটা লোড নিছি, সেখানে আমার রিস্ক ফ্যাক্টর দিয়ে সবকিছু দিয়ে আমার কারেন্ট আসলো মোটামুটি চিন্তা করে নিলাম যে কত আসতে পারে, 300 অ্যাম্পিয়ার পর্যন্ত। তাহলে 300 অ্যাম্পিয়ার ক্ষেত্রে আমাদের কি হবে যে আমরা কতটুকু কপারের বাল লাগবে সেটা আগে ঠিক করে নিই। সো আমি 300 অ্যাম্পিয়ারকে কত দিয়ে ভাগ করবো? 1.55 দিয়ে। তাহলে আমার কত আসলো? 193। সো 193 এর জন্য আমি থিকনেসটা আমি চিন্তা করতে পারি যে থিকনেসটা হচ্ছে আমার এখানে 10ই আছে। সো ডাব্লু মাল্টিপ্লাই টি সমান হচ্ছে 193, রাইট? তো সেই ক্ষেত্রে আমার থিকনেস যদি 10 থাকে, সো ডাব্লু বের করার জন্য আমাকে কি করতে হবে?
আমাকে 193 কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার কত আসলো? 19.3। 19.3 এর কি কোনো উইথের কিছু আছে? নাই, কিন্তু 20-এর আছে। সো এইটা লোডটা ক্যারি করার জন্য আমি যে উইথটা ব্যবহার করবো সেটা হচ্ছে 10 এর, আর আমার থিকনেসটা হবে হচ্ছে 10 এর। তো এইভাবে আমরা আমাদের লোডটা যদি জানা থাকে সে, তখন লোড থেকে আমরা কারেন্টটা বের করব। আর কারেন্টটা বের করার পরে সেটাকে আমরা রিস্ক ফ্যাক্টর দিয়ে গুণ করে দেখবো যে এক্স্যাক্টলি আমার কতটুকু কারেন্টের জন্য আমাকে বাসবারটা চিন্তা করতে হবে। এরপরে আমরা যেহেতু জানি যে বাসবারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি প্রতি স্কোয়ার মিলিমিটার হচ্ছে 1.5, সো সেটাকে 1.5 দিয়ে ভাগ করে দেখবো। তারপর আমরা থিকনেসটা চয়েস করবো যে আমাদের লোডটা কত, তার উপর বেসিস করে 3 হবে নাকি 12 হবে নাকি 10 হবে নাকি 6 হবে। সো এটা চয়েস করতে পারলে আমার উইথটা বের হয়ে আসবে। এখন চিন্তা করেন যে আপনার লোড তো অনেক বেশি। আপনার চিন্তা করেন আপনার টোটাল রিস্ক ফ্যাক্টর নেওয়ার পরে আপনার কারেন্ট হচ্ছে 3200 অ্যাম্পিয়ার। সেই ক্ষেত্রে আপনি বাসবারের সাইজটা কিভাবে চয়েস করতে পারেন? তাহলে আমরা লিখি যে আমাদের কারেন্টটা হচ্ছে কত? 3200 অ্যাম্পিয়ার রিস্ক ফ্যাক্টর নেওয়ার পরে, হ্যাঁ, 3200 অ্যাম্পিয়ার। আর আমাদের কপারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত? 1.55। তো এটাকে আমরা কত করব? 1.55 দিয়ে ভাগ করি, রাইট? তাহলে 3200 ভাগ 1.55, তাহলে আমরা কত পাচ্ছি? 2064। সো আমাদের ডাব্লিউ মাল্টিপ্লাই টি সমান কত? 2064। এখন চিন্তা করলাম যে আমরা 12 এর থিকনেসের কোনো কপার ব্যবহার করবো না, আমাদের থিকনেসটা আমরা ধরলাম 10। তো সেই ক্ষেত্রে কি আমাদের ডাব্লুটা কত হচ্ছে? আমাদের ডাব্লুটা হচ্ছে 2064 ভাগ 10, তাহলে 206। নর্মালি বাজারে যে আহ এটা কি বলে, উইথের কপার বাসবার গুলো পাওয়া যায় সেটা 150 পর্যন্ত হতে পারে, বাট নর্মালি আমরা প্রফেশনাল ফিল্ডে 120 বা 125-এর বেশি খুব বেশি ব্যবহার করি না। কিন্তু দেখেন এই ক্ষেত্রে আপনার উইথ বলতেছে 206 লাগবে, আমাদের তো এটা নাই। তখন আমরা কি করতে পারি? তখন আমরা যেটা করতে পারি, আমরা দুইটা ব্যবহার করতে পারি। যেমন 206-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি? তাহলে পাচ্ছি 103। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হয়তো 100 এর দুইটা নিতে পারি। এই 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 সিকোয়েন্সটা ফলো করতে পারি যে আমাদের বাস বারটা হবে হচ্ছে 100, আর এদিকে 10। এটা হচ্ছে আমার দুইটা লাগবে, মানে আর ফেজের জন্য দুইটা লাগবে, ওয়াই ফেজের জন্য দুইটা লাগবে, বি ফেজের জন্য দুইটা লাগবে। এখানে যেমন আমাদের, আমরা যদি এই ঘরটা দেখি যে এখানে হচ্ছে আর ফেজের জন্য হচ্ছে একটা বাসবার, ওয়াই ফেজের জন্য একটা, বি ফেজের জন্য একটা। তো তখন যেহেতু আমাদের দেখছি যে আমাদের যে অ্যাভেলেবল সাইজ গুলো মার্কেটে আছে সেখানে কাভার করতে পারছে না, তখন হয়তো আমাকে দুইটা বাসবার একসাথে ব্যবহার করা লাগবে। সো আর ফেজের জন্য দুইটা, ওয়াই ফেজের জন্য দুইটা, বি ফেজের জন্য দুইটা। সো এইভাবে আমরা আমাদের বাসবারের ক্যালকুলেশনটা করতে পারি। তো এর বাইরেও বাসবারের আরো বেশি ক্যালকুলেশন রয়েছে, এটা হচ্ছে একদম বেসিক লেভেলের ক্যালকুলেশন। আমরা একদম এন্টায়ার বিল্ডিং ডিজাইনের জন্য একটা কোর্স অফার করে থাকি। আমাদের হচ্ছে এখন রানিং ব্যাচ চলে, আমাদের 2টা ক্লাস শেষ হয়েছে। আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে রেজিস্ট্রেশন করে ভর্তি হতে পারবেন। আমরা একদম আর্কিটেকচারাল একটা ড্রয়িং হাতে পাওয়ার পরে কিভাবে একদম মানে কনস্ট্রাকশন লেভেলে ইলেকট্রিক্যাল ড্রয়িং এ কনভার্ট করতে হয়, সাথে বিওকিউ, স্টেমেট এবং লাইটিং অ্যানালাইসিস পুরোটা কভার করে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে একটা ফ্রি ক্লাস করে দেখতে পারেন, যদি আপনাদের ভালো লাগে দেন আমাদের কোর্সটা আপনারা নিতে পারবেন। শেষে আমাদের দিক থেকে একটা বিশেষ অফার থাকে সবসময়। আমরা কখনোই চাই না যে আমাদের কাছে যারা কোর্সটা কন্টিনিউ করে তারা যেন আর্ন ফি হিসাবে ব্যাক করে। এই কারণে আপনাদের যদি কখনো মনে হয় কোর্সটা একদম শেষ করার পরে যে আমাদের কোর্সটা নিয়ে খুব বেশি লাভ হয়নি, জাস্ট আমাদেরকে জানাতে হবে, আমরা ফুল রিফান্ডের ব্যবস্থা করে থাকি। সবাই ভালো থাকবেন।